হ্যালো এবং ওয়েলকাম বন্ধুরা। থিংক ইকো চিন্তার প্রতিধ্বনি পেজ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের অন্যতম একজন তরুণ রাজনীতিবিদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডক্টর মনীষা চক্রবর্তী। আমরা স্বাগত জানাই ডক্টর মনীষা চক্রবর্তীকে। তিনি তার শত ব্যস্ততার মাধ্যমে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। প্রসঙ্গক্রমে একটু বলে রাখি, আমাদের এই পেজটি আসলে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, শিল্প সাহিত্য, দর্শন, বিজ্ঞান নানান বিষয় নিয়ে আলোচনা করতে, বিশ্লেষণ করতে, প্রশ্ন করতে আগ্রহী। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই আলোচনার ছোট্ট অনুষ্ঠান। আমরা একটা বিষয় নির্ধারণ করেছি বটে, সমসাময়িক রাজনীতি এবং আমাদের এই বর্তমান সমাজ ব্যবস্থায় যে বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা, তার প্রেক্ষিতে আমাদের আলোচনা। কিন্তু আলোচনা করতে গিয়ে আমরা আসলে হয়তো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সূত্রপাত হবে। শুরুতেই আমরা গভীর শোক এবং সমবেদনা জানাই যে আপনারা জানেন যে ঢাকার উত্তরাতে মাইলস্টোন স্কুলে একটা বিমান দুর্ঘটনা হয়েছে। প্রশিক্ষণরত একটা বিমান ওখানে দুর্ঘটনায় পড়েছে এবং ওখানে অসংখ্য ছাত্রছাত্রী আহত হয়েছে, নিহত হয়েছে। আমরা খবর পাচ্ছি প্রতিনিয়ত। এটা খুবই একটা হৃদয় বিদারক ঘটনা। আমরা গভীর শোক এবং সমবেদনা জানাই তাদের পরিবারের প্রতি। তো মনীষা, আপনি কেমন আছেন? কেমন চলছে? হ্যাঁ, ভালো আছি। ধন্যবাদ আপনাকে। আমিও একই সাথে শুরুতে উত্তরা মাইলস্টোন সেখানে স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে যে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনার নিহতদের জন্য এবং আহতদের জন্য শোক জানাচ্ছি। এবং এরকম একটা ঘটনা আসলে আমাদের কে খুবই বেদনাহত করে, যেভাবে শিক্ষার্থীদের মতো একটা জনবহুল এলাকা এত কাছে থাকার পরও কিভাবে আসলে সেখানে প্রশিক্ষণ দেওয়ার মতো স্পর্শকাতর জায়গাগুলিও সেখানে যে হচ্ছে, এটা প্রশিক্ষণ যে নিল তার জীবনটাও যে এরকম একইভাবে হুমকির সম্মুখীন হলো। আবার যারা ওখানে আজকে নিহত হলো বা আহত হয়েছে যারা, তাদেরও তো আসলে এটা কখনোই কাম্য ছিল না। তো পুরো বিষয়টি আসলে আমাদের সামনে অনেকগুলো আলোচনার, আমি মনে করি যে দ্বার উন্মোচন করেছে। এবং সেটা আসলে আমাদের সিস্টেম গুলিকে আমরা কিভাবে ডিজাইন করি সেই প্রত্যেকটা ডিজাইনকেই আসলে প্রশ্নবিদ্ধ করেছে। ধন্যবাদ আপনাকে। আমরা যে বিষয় নিয়ে আসলে আলোচনা শুরু করেছিলাম, যে আপনি জানেন যে আমাদের বাংলাদেশের সৃষ্টি যখন হয়, মানে আমি 1971 সালের কথা বলছি, তখন থেকে শুরু করে আমরা যদি দেখি আমাদের রাজনীতিবিদরা বিভিন্ন সময় আমাদেরকে যে আকাঙ্ক্ষা দেখিয়েছেন যে আমরা একটা আধুনিক রাষ্ট্র গড়বো, একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়বো, আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র গড়বো, এবং সেখানে একটা বড় বিষয় ছিল আমরা একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করব। রাজনীতি বিভিন্ন বাঁকে আমরা বিভিন্ন সময় দেখেছি। আমরা ৭১-এর পরে বিভিন্ন সময় সামরিক শাসন দেখেছি। তারপরে আমরা যদি মোটা দাগে ধরি আমাদের ৯০-এর গণ-অভ্যুত্থান, সেখানে আমরা একটা উত্তরণ হয়েছে। তারপরে আমরা 1/11 দেখলাম এবং জাস্ট গত বছর আমরা দেখলাম একটা অভ্যুত্থান। এই যে বিভিন্ন সময়ে রাজনৈতিক পটগুলো পরিবর্তন হয়, মানুষের মধ্যে আকাঙ্ক্ষা জন্মায়। আপনি দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষের রাজনীতি করছেন। রাজনীতির বাইরে আপনি পেশায় একজন চিকিৎসক। চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। মানে সবকিছু মিলিয়ে আপনার জীবনে একটা বৃহৎ অংশ আপনার সাধারণ মানুষের সঙ্গে আপনি সময় দেন। তো আপনার কি মনে হয় যে আমরা কি সেই বৈষম্যহীন সমাজের দিকে যাত্রা কি শুরু করলাম? হুম। ধন্যবাদ আপনাকে। আমি বলতে চাই যে আসলে মানুষের মধ্যে পরিবর্তন মানে অভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা তৈরি হয় সেটা কিন্তু না, বরং মানুষের মধ্যে আকাঙ্ক্ষাগুলি আছে দেখেই কিন্তু বারবার হচ্ছে এই পরিবর্তনগুলি ঘটে। এবং যখন এই পট পরিবর্তনগুলি মানুষের আকাঙ্ক্ষাকে স্যাটিসফাই করতে পারে না, তখনই কিন্তু আরেকবার পট পরিবর্তনের যে পটভূমি সেটাও কিন্তু তৈরি হয়। এবং আমরা যদি দেখি যে ৭১-এ যেরকম একটা স্বপ্ন নিয়ে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম, সেই স্বপ্নটা যখন মার খেতে থাকলো তখন কিন্তু ৯০-এ আর একটা গণঅভ্যুত্থানের জন্ম হলো, যেটার মধ্য থেকে তথাকথিত গণতন্ত্রের পথে আমাদের অভিযাত্রা শুরু হলো। তো সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও আকাঙ্ক্ষা মার খেতে খেতেই কিন্তু আমরা যে ২৪ সালে আরেকটা এইরকম বিপুল জনসমর্থনে আরেকটা গণঅভ্যুত্থানের যে জায়গা সেটা কিন্তু তৈরি হয়েছে। তো এখন আসলে বৈষম্যহীন সমাজের জন্য আমাদের জনগণের মধ্যে আকাঙ্ক্ষা আছে দেখেই এই অভ্যুত্থানগুলি বারবার হচ্ছে বলে আমরা মনে করি। কিন্তু সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে জায়গাটি সেটি অবশ্যই এখনো সুদূর পড়া হতো। কারণ আমরা দেখছি যে একইভাবে ২৪-এর গণঅভ্যুত্থানের পরও আমরা যেভাবে ৭১-এর গণঅভ্যুত্থানের পরও দেখলাম যে কিছু মানুষ মিলে সেই অভ্যুত্থানের বিজয়টিকে কুক্ষিগত করার জন্য উঠে পড়ে লাগলেন, কিন্তু
সেই মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, সেই চেতনা বাস্তবায়নের জায়গাতে কিন্তু আমরা খুবই কম পদক্ষেপ নিতে দেখলাম। এবং সেই মুক্তিযুদ্ধের চেতনা 30 লক্ষ মানুষ শহীদ হওয়ার পরও যখন হচ্ছে সেই ব্যবসায়ী শ্রেণীর যে প্রতিনিধিরা দেশটা পরিচালনা করছিলেন তাদের কাছে নিজ গোষ্ঠীর স্বার্থ বা নিজ শ্রেণীর স্বার্থই বড় হয়ে থাকলো, মানুষের স্বার্থ বড় হলো না। আর একইভাবে 24-এর গণঅভ্যুত্থানেও আমরা দেখছি যে এখানে 1500 ছাত্র জনতা শহীদ হয়েছেন। একটা স্বাধীন দেশে এরকম একটা ম্যাসাকার, এটা অবশ্যই খুবই উল্লেখযোগ্য একটা ঘটনা এবং এটা তো মানুষের মনে একটা স্থায়ী দাগ রেখে যাওয়ার কথা। কিন্তু সেই 1500 ছাত্র জনতা মারা যাওয়ার পরও আমরা দেখছি যে এরকম ভাবে যে মুক্তিযুদ্ধকে পুঁজি করে একটা ব্যবসা করার ঘটনা বাংলাদেশে ঘটেছে, একই রকম ভাবে 24-এর অভ্যুত্থানকেও কেউ কেউ পুঁজি করার মতো জায়গায় নিয়ে যাচ্ছেন এবং এই অভ্যুত্থানের মালিকানা ক্লেম করছেন, অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে নিজেদেরকে ক্লেম করছেন, অভ্যুত্থানের মেটিকুলাস ডিজাইন করেছেন বলে নিজেদেরকে অনেকেই ক্লেম করছেন। কিন্তু এই ক্লেম করার জায়গাটা যতখানি আছে, এটার অভ্যুত্থানের চেতনাটা তো ছিল মূলত বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের একটা স্বপ্ন নিয়ে অভ্যুত্থানটা তো হয়েছিল। তো সেই জায়গাটাতে আমরা মনে করি যে সেই ক্লেমটা কেউ করছেন না যে আমরা এই চেতনা বাস্তবায়নের দায়িত্ব নিতে চাই। তো সেই জায়গা থেকে বামপন্থীরা, বাম গণতান্ত্রিক জোট সহ যারা, আমরা হয়তো রাজনীতির মাঠে প্রধান নিয়ামক নাও হতে পারি, কিন্তু সত্যিকার অর্থে যদি একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে চেতনা ধারণ করার জায়গাটা যদি কেউ ক্লেম করতে চায়, সেটা অবশ্যই আমরাই ক্লেম করতে পারি। এবং এই 16 বছর ধরে এই স্বৈরাচারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মাঠে থেকে কোন রকম ছদ্মবেশের আশ্রয় না নিয়ে বা কোন রকম গুপ্তচর বৃত্তির আশ্রয় না নিয়ে আমরা কিন্তু আমাদের খোলাখুলি রাজনীতি করেছি এবং আমরা কিন্তু এই 16 বছরে বহুবার অত্যাচার, নির্যাতন, জেল জুলুমের শিকার হয়েছি, কিন্তু আমরা কিন্তু রাজপথ ছাড়িনি। এবং এখনো আমরা মনে করি যে এই সরকারও অভ্যুত্থানের মধ্য থেকে আসলেও সেই সুযোগ নিয়ে তারা নানান রকম এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। এর বিরুদ্ধেও কিন্তু বামপন্থীরাই সোচ্চার আছে। সাম্রাজ্যবাদী বিভিন্ন যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই সরকার বিভিন্ন সময় যেরকম ভূমিকা নিচ্ছে, যেটা আমরা বন্দরের ক্ষেত্রে দেখছি, যেটা আমরা করিডোরের ক্ষেত্রে দেখছি, এমনকি আমরা তুরস্ক কাতারের সমরাস্ত্র তৈরির কারখানা বাংলাদেশে তৈরি করার যে পরিকল্পনা দেখছি, এগুলি আমরা মনে করি যে বিভিন্ন রাজ্যবাদী হাউসের যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন গুলি বাস্তবায়নের অনেক ক্ষেত্রে দায়িত্ব এই সরকার নিয়ে নিচ্ছে, যেটা আসলে তার দায়িত্ব ছিল না। এই সরকারের দায়িত্ব ছিল একটা ডেমোক্রেটিক ট্রানজিশন, সেটাকে ত্বরান্বিত করা। এই সরকারের দায়িত্ব ছিল হচ্ছে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে স্টেবল করা। এই সরকারের দায়িত্ব ছিল একটা নির্বাচনের প্রস্তুতি নেওয়া, যেটার মধ্যে থেকে 16 বছর মানুষ যে ভোটটা দিতে পারেনি, সেই ভোটটা দেওয়ার জায়গাটা তৈরি হবে। আমরা দেখছি যে সেই যে কাজগুলি খুবই প্রয়োজনীয় সেটাকে মনোযোগ না দিয়ে সরকারের একটা বড় মনোযোগের জায়গা হয়ে যাচ্ছে যে কাজগুলি তার করার কথা নয় সেগুলি। সেটা অবশ্যই একটু কনসার্নিং ফ্যাক্টর। এবং আমরা মনে করি যে আমরা যারা বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলনের আমরা যারা সক্রিয় অংশ ছিলাম, অংশীদার ছিলাম, যে সকল রাজনৈতিক শক্তি, তো আমাদের সবার জন্যই এটা আসলে আমরা মনে করি যে বেশ উদ্বেগজনক একটা পরিস্থিতি সরকার তৈরি করছে। এবং আমরা অবিলম্বে একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য যে কাজগুলি করা দরকার সেটার দাবিও জানাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু পাশাপাশি আমি এটাও বলবো যে আপনি জানেন যে আমাদের দেশের রাজনীতিবিদরা সবসময় জনগণের কথা বলেই আসলে আমাদেরকে বোঝায় যে জনগণ আসলে এটাই চায়, জনগণ এটাই চায়। কিন্তু আসলে জনগণ কোনটা চায় সেটা তো আসলে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে এটা আসলে মানে ইয়ে করাটা খুব কঠিন হয়ে যায়। আপনি তো খুব সাধারণ মানুষের সঙ্গে আপনার প্রতিনিয়ত যোগাযোগ হয়, রাজনীতির কারণে হোক, পেশার কারণে হোক। সাধারণ মানুষ কি অত গভীরে চিন্তা করে? মানে মানে তারা কি আসলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয় না? আসলে তারা অনেক অ্যা বেশি ভেবে মানে সুচিন্তিত মতামত নিয়ে তারা যেই আমরা যেই বড়, বড় আন্দোলনগুলো দেখলাম সেখানে তাদের রায় দেয়। নাকি তাদের তাৎক্ষণিক একটা ক্ষোভ প্রতিক্রিয়া থেকে এই জায়গাগুলো তৈরি হয়? কারণ আমরা এই কথাটা কেন বলছি? যে ধরুন এই দীর্ঘদিন ধরে কিন্তু এই যে আওয়ামী লীগের শাসনামল ছিল, স্বৈরাচারী শাসনামল ছিল, নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ ছিল, দুর্নীতিগ্রস্ত ছিল তারা। ওইখানে খুব মানে মোটা দাগে রাজনৈতিক দলগুলো আসলে জনগণকে অ্যা একত্রিত করে একটা বৃহৎ কিছু করা, সেরকম কিছু করতে পারেনি। আমরা দেখলাম যে আসলে কোটাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের কোটাকে কেন্দ্র করে একটা গ্রুপ দাঁড়িয়ে গেল এবং সেটা ক্রমান্বয়ে একটা সময় গিয়ে আসলে এই অভ্যুত্থানের জায়গায় চলে গেল। এবং মানে আমি এই কারণে বলছি যে ধরুন একটা রাজনৈতিক শক্তি যদি একটা আন্দোলন, একটা অভ্যুত্থান করে, তাদের কিছু ম্যানিফেস্টো থাকে। তারা জানে যে তারা এই অভ্যুত্থানের পরে দেশটা কিভাবে চালাবে।
এবং তারা এই আন্দোলনের পূর্বে জনগণের কাছে কিন্তু সেই ম্যানিফেস্টো নিয়ে যায় এবং তারা জনগণকে বলে যে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনটা এই কারণে করছি যে তাদের এই দুর্নীতি আছে, এই দুঃশাসন আছে, এবং ভবিষ্যতে এই সরকার যখন আমরা উৎখাত করতে পারবো, আমরা সরকার গঠন করে আমরা এই জিনিসগুলো করব। কিন্তু কোটা সংস্কারের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে কিন্তু আমরা একবারও শুনিনি যে এটা আসলে সরকার পতন হয়ে যাওয়ার পরে কেমন সরকার হবে, যে সংস্কারের কথাগুলো আসছে কিংবা নির্বাচনের যে কাঠামোর কথাগুলো আসছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা অনেক পরে এসে দেখলাম। হয়তো রাজনৈতিক দলগুলো তারা বিভিন্ন সময় বলে আসছিলেন, কিন্তু আমরা মেইন ফোর্স হিসাবে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দেখলাম। রাজনৈতিক দলগুলো হয়তো পিছনে ছিল, কিন্তু তারাই এখন এখন আপনি জানেন যে তাদের মধ্যে নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে এবং এই রাজনৈতিক দল তো সরকারের পৃষ্ঠপোষকতায়, যেটা আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে দেখি। এখন আসলে সংবাদ মাধ্যমগুলো অতটা বলতে চায় না। আপনি জানেন, হয়তো খেয়াল করেছেন কিনা জানি না, সংবাদ মাধ্যমগুলো সেই আওয়ামী শাসন আমলের মতোই আসলে অনেকটা গভর্নমেন্টের যারা পছন্দ করেন, গভর্নমেন্ট যেটা শুনতে চান সেগুলোই বলেন। তো আমাদের সোর্স আসলে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া আবার ভয়ানক জায়গাও আছে, যে এই একই সঙ্গে এখানে বিভিন্ন ধরনের গুজব যেরকম ছড়ায়, আবার মানে এখন একটা সময় ছিল যে তথ্যই ছিল না, মানুষ তথ্যই জানতে পারতো না, আর এখন এত তথ্য, এই ইনফরমেশনের মধ্যে আসলে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আসলে সাধারণ মানুষ প্রতিনিয়ত ফেসবুক দেখে, রিলস দেখে, তো ভিডিও দেখে, এর মধ্যে আসলে যে কোনটা যে সঠিক এবং কোনটা সত্য, এটা আসলে কি মানুষ কি ভাবে আসলে এত? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। এখন এখানে অনেকগুলি প্রসঙ্গ এসেছে, তো একটা বড় বিষয় আমি বলবো যে মানুষের চিন্তা বা বিচক্ষণতা, সেটা কিন্তু দেখেন যে বাংলাদেশের জনগণ কখনো ভুল সিদ্ধান্ত নেয় না। হ্যাঁ, মানে তারা কিন্তু সবসময় এই যে 16 বছরের এই বিক্ষুব্ধতা, সেই বিক্ষুব্ধতাটা যেহেতু কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে আসলে সত্যিকার অর্থে সেই বিক্ষুব্ধতাকে চ্যালেঞ্জ করা, মানে এই বিক্ষুব্ধতাকে ধারণ করা এবং ধারণ করে সরকারকে চ্যালেঞ্জ করা, সেই জায়গাটা যেহেতু তৈরি করা যাচ্ছিল না, তারপরে যখনই কোটার আন্দোলনের মধ্য থেকে ছাত্রদের একটা শক্তি তৈরি হলো এবং সেই শক্তির উপরে যখন সরকার তার বল প্রয়োগ করলো বলতে সরাসরি গুলি চালিয়ে ছাত্র মারা শুরু করলো, সেই সময় কিন্তু ওই বিক্ষুব্ধতাটা বের হওয়ার একটা বাঁধে যেরকম একটা ফাটল ধরে যায়, সেরকম একটা ফাটল সেখানে ধরে গিয়েছিল। এবং সেখানে হ্যাঁ, কোটা বিরোধী আন্দোলনটা তো অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একদল শিক্ষার্থী শুরু করেছিল, কিন্তু সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়া বা এটাকে ক্যারি আউট করা, সেখানে কিন্তু সকল রাজনৈতিক দল যারা বিরোধী শক্তি ছিলেন, এখানে এরা যদি সবাই এভাবে অংশগ্রহণ না করতেন, তাহলে কিন্তু আসলে এই মুভমেন্টকে এই জায়গায় নিয়ে আসাটা এটা অবাস্তব। এবং ধরেন যে সেটা তো জনগণ শেষ, জনগণকে সাথে নিয়ে সকল রাজনৈতিক শক্তিগুলি কিন্তু এই মুভমেন্টকে ওন করে তারা এটাকে ক্যারি আউট করেছে, এবং যে যার ফলাফল হিসেবেই কিন্তু আসলে সরকারের পতন হয়েছে। কিন্তু আমি যেটা বলবো যে এখানে পরবর্তীতে যখন সরকার গঠন হলো, তখনও সেখানে যদি একটা জাতীয় সরকার মানে সকল রাজনৈতিক দলে অংশগ্রহণের সেরকম কোনো উদ্যোগও আসলে নেওয়া হয়নি। এখানে একটা দেখা গিয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সেনাবাহিনীর এক ধরনের আলাপ আলোচনার মধ্য থেকে এখানে একটা উপদেষ্টা পরিষদ গঠন হলো, এবং সেই গঠনের মধ্য থেকে কিন্তু এখন পর্যন্ত সেই সরকারটা চলছে, এবং যেখানে ছাত্রদের দু একজন প্রতিনিধিও এখন পর্যন্ত সেই সরকারে আছেন। এখন আপনি যেটা বলছেন যে রাজনৈতিক নেতৃত্বে কেন এই আন্দোলনটা হলো না, সেক্ষেত্রে আমরা বলবো যে এখানে প্রধান বিরোধী দল হিসেবে যদি বিএনপির কথা বলি, বিএনপি আসলে 16 বছরে মানুষের সেই আস্থাটা অর্জন করা, বিএনপি ভোট হলে হয়তো হয়ে যেত বা এখনো হয়ে যাবে কিনা সেটা একটা বিষয়, কিন্তু ধরেন যে জনগণের আন্দোলনের একটা প্রধান রাজনৈতিক শক্তি, জনগণের ইস্যু নিয়ে আন্দোলনকারী শক্তি হিসেবে মাঠে যে জায়গাটা তৈরি করার প্রয়োজন ছিল সেটা তারা তৈরি করতে পেরেছেন বলে আমরা মনে করি না। আবার এখানে বামপন্থীদেরও অবশ্যই নেতৃত্বের জায়গা থেকে আমরাও যে প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে পেরেছি এরকমও না, যার ফলাফল হিসেবে আমরা মনে করি যে এখানে একটা রাজনৈতিক শূন্যতা তো কিছুটা মাত্রায় তৈরি হয়েছিলই, না হলে তো 16 বছর এরকম একটা সরকার টিকে যাওয়ারই কোনো কারণ নাই, যদি একটা প্রপার অপোজিশন এখানে হচ্ছে ফাংশনিং থাকে, যেটা জনগণের সমর্থন নিয়ে মাঠে থাকছে। তো সেই সুযোগটা নিয়ে এই সরকার যে জায়গাটা তৈরি করতে চাচ্ছিল, এটা জেনারেল প্ল্যাটফর্মের আন্দোলনের মধ্য থেকে আবার ওই জায়গাটা একটা ছেদ ঘটানোর যে সম্ভাবনা সেটা তৈরি হয়েছিল। তবে এখানে জনগণ তো অবশ্যই চিন্তা করে দেখে 16 বছরের দেখেন যে যখন এই আন্দোলনটা হলো, জনগণ কিন্তু সেই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। কিন্তু আবার যখন আমরা দেখলাম যে এখানে রাষ্ট্রপতি অপসারণের আন্দোলন যখন হলো, এখানে যখন সংবিধান ছুঁড়ে ফেলার কথা হলো, সেখানে কিন্তু সেই জনগণকে আমরা ইনভলভ হতে দেখি নাই।
যখন এখানে আমরা দেখলাম যে প্রায় কয়েক মাস পরে আবার বাড়ি ভাঙা কর্মসূচি, মব ভায়োলেন্সের কর্মসূচি নেওয়া হলো, সেখানে কিন্তু জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল না। এগুলি বিভিন্ন গোষ্ঠী তাদের স্বার্থ রক্ষার জন্য বা বিভিন্ন পারপাস সার্ভ করার জন্য তারা এই সমস্ত পদক্ষেপ নিয়েছে, কিন্তু জনগণ কিন্তু সেই পদক্ষেপের সাথে আর যুক্ত থাকেনি। ফলে আমরা মনে করি যে জনগণ কখনোই ভুল সিদ্ধান্ত নেয়নি। যে কয়টি গণঅভ্যুত্থান বাংলাদেশে হয়েছে সেই কয়েকটি গণঅভ্যুত্থানই প্রয়োজনীয় ছিল, এবং সেইখানেই কিন্তু আমরা জনগণের একটা মানে এরকম আহ অনমনীয় যে সমর্থন, সেই সমর্থনটা আমরা দেখেছি। এবং আমরা মনে করি যে সেই সমর্থনের ক্ষেত্রে কোনো ভুল ছিল বলে আমরা মনে করি না। এবং যেটা রাজনৈতিক শূন্যতার কথা আপনি বললেন, সেই রাজনৈতিক শূন্যতা তো বাংলাদেশে নতুন করে তৈরি হয়নি। এই শূন্যতা ছিল দেখেই 16 বছরের এই যে স্বৈর শাসনের যে জাতাকল, সেটা তৈরি হয়েছিল। তো আমরা মনে করি যে সেই শূন্যতাটা পূরণ করাটাই আসলে এই অভ্যুত্থানের শিক্ষা হওয়া দরকার, যে একটা সত্যিকারের গণমুখী রাজনৈতিক শক্তি, যেটা একটা প্রগতির কথা বলবে, যেটা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে, সেই রাজনৈতিক শক্তি তৈরি করাটাই হচ্ছে এই অভ্যুত্থানের যে চেতনা, সেটা বাস্তবায়ন করার জন্য প্রয়োজন, এবং আমাদের সবারই আসলে সেই জায়গায় এগিয়ে আসা দরকার। হ্যাঁ, প্রসঙ্গক্রমে একটু বলে রাখি, আপনি জানেন যেহেতু যে আমাদের দেশের মানে সেই একেবারে সৃষ্টির শুরু থেকেই আমরা আসলে প্রতিটা সেক্টরে, আপনি যেটা বলছিলেন যে এই মাইলস্টোন স্কুলের দুর্ঘটনার বিষয়টা, তা আমি ভাবছিলাম যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আপনি নিজে পেশায় একজন চিকিৎসক, আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে এখন এই চিকিৎসা স্বাস্থ্য এটা আসলে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। কিন্তু আপনি জানেন যে আমাদের এখানে বেসরকারিভাবে প্রচুর হাসপাতাল, স্কুল, কলেজ হয়েছে, এবং সেখানে আসলে শিক্ষা নেয়া, সেখানে আপনার এই স্বাস্থ্য সেবা নেয়া, এটা যে আসলে সাধারণ মানুষের জন্য কতটা ভয়াবহ, মানে একেবারেই যারা প্রান্তিক মানুষ তাদের পক্ষে এত টাকা খরচ করা তো সম্ভব নয়। সরকারি যে হাসপাতালগুলো আছে সেখানে চিকিৎসা সেবা অপ্রতুল। তারপরে সেখানে আবার নানা রকমের দুর্নীতির কথা আমরা বিগত সরকারের আমলে শুনেছি। সেখানে দালালের দৌরাত্ম্য আছে, নানা রকমের সমস্যাগুলো চলে। তো মানুষজন আসলে 5 তারিখের পরে মানে 5ই আগস্টের পরে আসলে অনেক কিছু ম্যাজিক্যাল চিন্তা করেছে। আসলে বাস্তবতা তো সেরকম না। মানে রিয়েলিটিটাও তো মেনে নিতে হবে। আর মানুষজন আসলে চিন্তা করেছে যে 5 তারিখের পরে হয়তো বা বাংলাদেশ একটা মানে সুখের স্বর্গে চলে যাবে আরকি। কিন্তু বাস্তবতা দেখলাম আমরা এই যে 8-9 মাস ধরে, কিন্তু আপনি বললেন যেটা মব ভায়োলেন্স, যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষত ঢাকা সহ বিভিন্ন জায়গায়। আমি গতকাল কি আমি দেখছিলাম যে একটা রাত্রেবেলা বোধহয় 12:30টার দিকে একজন ছিনতাইকারী চাপাতি নিয়ে যাচ্ছে, রাস্তা ক্রস হচ্ছে, রাস্তায় অনেক ভিড়। ওখানে ট্রাফিক পুলিশ দেখলাম আবার গাড়ি আটকে তাকে পার করে দিচ্ছে। মানে বিষয়টা এমন ভাবে ঘটছে আরকি, মানে এটা সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে দেখলাম। এর বাইরে তো প্রতিনিয়ত মানে এই ছিনতাইয়ের ঘটনা ঘটছে, ডাকাতির আজকেও দেখলাম একটা যে মিরপুর ডিএচএস একটা বড় ধরনের একটা ডাকাতির ঘটনা ঘটলো নাকি সেখানে সেনাবাহিনীর পরিচয় দিয়ে। একে তো গেল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এর বাইরে তো শিক্ষা ব্যবস্থা। আপনি জানেন যে এই 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 বছর বোধহয় এসএসসি রেজাল্ট দিয়েছে, বোধহয় এবার মানে পাশের হার খুব একটা আশাব্যঞ্জক না। অনেকেই আশানুরূপ ফল করতে পারেনি। জানি না হয়তোবা এটা তাদের এর আগের বছর তারা অটো পাস পেয়েছিল। এখন কি পড়াশোনা করছেন নাকি রাজনীতির সঙ্গেই তারা সরাসরি যুক্ত হয়ে গেলেন কিনা? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই ফেসবুকে নিজেদের মতামত দেন। উম একটা কোনো ইস্যু হলেই তারা খুব রিঅ্যাক্ট করেন। সবকিছু মিলিয়ে আপনার কি মনে হয় যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সমাজের কাঠামোটা কি কোনো জায়গায় একটু মানে এই সূক্ষ্ম যে একটা সুতোর বন্ধনে আমরা থাকি, কোনো জায়গায় কি ছেদ পড়ে গেল? মানে আমরা হুম হুম আহ আমি মনে করি যে স্বাস্থ্য বা শিক্ষার ক্ষেত্রে আপনি বলতে পারেন যে কোনো বৈপ্লবিক পরিবর্তন আসেনি সেই পর্যন্তই, কিন্তু এখানে নতুন করে কোনো ছেদ পড়েছে বলে আমরা মনে করি না। মানে আসলে তো গত প্রায় 20 বছরে আমাদের স্বাস্থ্য খাতে যে বাজেট, সেইটা 5%-এর উপরে যায় নাই। আর হচ্ছে আমাদের শিক্ষা খাতে যে বাজেট, এটা তো এখনো দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন আর কি। আমরা জিডিপির 2%-ও বরাদ্দ দিই না, এবং আমাদের এবারেও শিক্ষা খাতে বরাদ্দর ব্যাপারটা একই রকমই আছে। তো সেই জায়গা থেকে আপনি হ্যাঁ এইটা বলতে পারেন যে র্যাডিক্যাল চেঞ্জ হয়নি, কিন্তু ছেদ করেছে বলে মনে করি না। মানে জিপিএফ 5-এর বাম্পার ফলন হলে সেটা খুব একটা উন্নয়নের প্রতিফলন, আর যখন হচ্ছে সেটা হচ্ছে না, সেটা উন্নয়ন বুঝায় না। এইটা খুব মানে এটা প্যারামিটার হিসেবে আসলে খুব সঠিক বলে আমরা মনে করি না। বরং এর আগে এক ধরনের নাম্বার দিয়ে দেওয়ার যে ধরনের ডিরেকশন, সেটা ছিল, আমাদের পরিচিত শিক্ষকরাও বলতেন যে তাদেরকে কিভাবে
নাম্বার বাড়িয়ে দেওয়ার কথা বলা হতো। তো সবকিছুতে উন্নয়ন দেখাতে হলে যেরকম ভাবে বড় বড় ব্রিজ কালভার্ট দেখাতে হয়, সেরকম শিক্ষাক্ষেত্রে উন্নয়ন দেখাতে হলে জিপিএ 5-এর উল্লঙ্ঘন দেখাতে হবে, সেটা আমরা মনে করি না। তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় সেটা সরকারি শিক্ষার যে আয়োজন সেইটা আসলে আমাদের ছাত্রদের জন্য যথেষ্ট কিনা, নাকি আমরা বেসরকারি শিক্ষাকেই একটা প্রধান জায়গায় নিয়ে যাওয়ার মতো শিক্ষা ব্যবস্থার দিকে আগাচ্ছি, যেখানে টাকা শিক্ষার যোগ্যতার মাপকাঠি হিসেবে নির্ধারিত হবে, সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা। এবং সেই আলোচনার জায়গাটিতে কিন্তু এই সরকার কোনো আলাদা বৈশিষ্ট্যের লক্ষণ তিনি স্থাপন করতে পারেননি। এবং সেটা স্বাস্থ্য খাতেও সেই একই কথা প্রযোজ্য। আমরা স্বাস্থ্যের ক্ষেত্রেও যেরকম রেডিক্যাল চেঞ্জ আসলে অভ্যুত্থান মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি করেছিল, সেই চেঞ্জও কিন্তু আসেনি। কারণ এখানে তো শ্রেণীর কোনো পরিবর্তন হয়নি। দেখেন, স্বাস্থ্য শিক্ষা হচ্ছে যারা ব্যবসা করতে চায় তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা খাত। কারণ হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য মানুষের লাগবেই, এবং সেই যেটা খুবই প্রয়োজনীয় সেই জায়গাগুলিতেই তো আসলে পুঁজিবাদীরা তাদের ব্যবসা করার সবচেয়ে মুখ্যম জায়গা খুঁজে পান। তো ফলে সেই ব্যবসায়ীরা তো এখনো আছেন, এবং এই যে সরকারটি আছে সেটা তো ব্যবসায়ীদের পক্ষেরই সরকার। এবং আমরা যে নতুন একটা রাজনৈতিক দলকে দেখছি, তারাও তো আসলে ব্যবসায়ীদের স্বার্থের বাইরে গিয়ে কোনো কথাবার্তা বলছেন না, মানে তারাও তাদের স্বার্থকেই প্রতিনিধিত্ব করছেন। ফলে আমরা মনে করি যে আম গাছের কাছে কাঁঠাল প্রত্যাশা করে লাভ নাই। এখানে আসলে যে যে শ্রেণীর প্রতিনিধিত্ব করেন, যে দল বা যে সংগঠন বা যে সরকার, তারা সেই শ্রেণীর স্বার্থই রক্ষা করবেন, এবং সেটাই কিন্তু আমরা করতে দেখছি। আমরা মনে করি যে এটা তো শিক্ষা খাতে 25% বরাদ্দ দেওয়া উচিত মোট বাজেটের। আমরা তো মনে করি যে স্বাস্থ্য খাতে সেটা একটা অন্তত 15% বরাদ্দ সেটা থাকা দরকার মোট বাজেটের। এবং সেখানে আমরা সারা দেশে যে বিভাগীয় পর্যায়ের যে স্বাস্থ্য সেবা, সেটাই তো যথেষ্ট না। আপনার বিভাগীয় পর্যায়ের যে হাসপাতালগুলি আছে সেখানেই তো আইসিইউ সংকট আমরা দেখি, সেখানেই আমরা সেটা তো আমরা সকল করোনার রকম সময় খুব ভয়াবহ আকারে দেখলাম আর কি, যে আমাদের যে বা স্বাস্থ্য খাতের যে এই যে কি ধরুন আজকে অবস্থা। মাইলস্টোন কলেজের যে বিষয়টি, সেটাও কিন্তু উত্তরা থেকে সকলকে নিয়ে আসতে হচ্ছে কিন্তু সেই ঢাকা মেডিকেলেই বা সেই বার্ন ইউনিটেই আর কি। রাইট। তো এখানে এই ঘটনাটির জন্য কিন্তু আসলে আমরা দেখলাম যে আরো যে 3টা হাসপাতাল বা 4টা হাসপাতাল, তারা কিন্তু আসলে প্রাথমিক সেবাটিও কেউ সঠিকভাবে দেওয়ার আসলে সক্ষমতা রাখেন না ঢাকা শহরের মধ্যেই। এবং এই ঘটনাটি, একই ঘটনাটি যদি বরিশালে ঘটতো বা একই ঘটনা যদি চট্টগ্রামে ঘটতো, তাদেরও কিন্তু ঢাকায় নিয়ে আসতে হতো। ফলে ডিসেন্ট্রালাইজেশনের যে প্রয়োজনীয়তাটা আসলে আমরা অনেকদিন ধরেই বলছি, সেটা কিন্তু আসলে একেবারেই নাই। এবং ঢাকা কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থা, ঢাকা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, এটা কিন্তু ঢাকাকে একটা অকার্যকর নগরীতে পরিণত করেছে। এবং সারা বাংলাদেশে যে বিভিন্ন জায়গায় যে এই ইনস্টিটিউট গুলো স্থাপন করা যেত, সেই সম্ভাবনাটিও কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা মনে করি যে স্বাস্থ্য খাত, শিক্ষা খাত দুই জায়গাতেই আসলে বাজেট যেরকম বাড়ানো দরকার, জনবল বাড়ানো দরকার। প্রচুর ফাঁকা পোস্ট পড়ে আছে এক একটা, প্রত্যেকটা হাসপাতালে যদি আপনি দেখেন যে প্রচুর শূন্য পদ, আপনি দেখবেন যে চিকিৎসকদের, নার্সদের শূন্য পদ আছে কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে না। বরং অনেক ক্ষেত্রে কর্মচারীদের ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল নিয়োগ দিয়ে হাসপাতালগুলিকে চালানো হচ্ছে, যেটা কিন্তু একটা খুবই অকার্যকর পরিবেশ তৈরি করছে। কারণ ওই যে এই কর্মচারীরাই তখন ডায়াগনস্টিক সেন্টারের দালাল হিসেবে কাজ করেন, কারণ সেটা তার একটা উপর ইনকামের জায়গা তৈরি হয়, বা সেই হয়তো সেবা দেওয়ার বিনিময়ে একটা বকশিস নির্ধারণ করে নেওয়ার চেষ্টা করে, যাতে করে তার সেটা দিয়ে সংসার চালাতে হয়। তো যদি একটা ফিক্স ইনকামের সরকারি কর্মচারী, তিনি কিন্তু একটা সঠিক ভাবে নিজের যে মনোনিবেশটা সেটা তিনি করতে পারতেন। তো আমরা মনে করি যে স্বাস্থ্য এবং শিক্ষায় বরাদ্দ বাড়ানোর কোনো বিকল্প নাই। শিক্ষা ক্ষেত্রে যে আমরা আসলে এখনো আমরা যে বিপুল পরিমাণ হচ্ছে শ্রমিকদেরকে পাঠাই, সবাই কিন্তু আনস্কিলড ওয়ার্কার হিসেবে যাচ্ছে। এবং আমরা আমাদের দেশেও আমাদের যে বিভিন্ন সময় আমরা বলি আমাদের এক্সপার্টাইজ নাই, সেটা আমরা বন্দর পরিচালনার ক্ষেত্রে বলি, আমরা বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে বলি, আমরা গ্যাস উত্তোলনের ক্ষেত্রে বলি, তাহলে সেই এক্সপার্টাইজ তৈরি করার জন্য গভর্নমেন্টের উদ্যোগ কি? তাহলে সেটা কিন্তু আমরা মনে করি যে শিক্ষা ক্ষেত্রে আমাদের এই বরাদ্দ না করা এবং হচ্ছে আমাদের এই যে সঠিকভাবে সেই বরাদ্দটাকে কাজে না লাগানো, সেটার নানান রকম সংকট শিক্ষা স্বাস্থ্য দুই ক্ষেত্রেই আছে। কিংবা আদৌ আমাদের পরিকল্পনা আছে কিনা সেটাও আসলে প্রশ্ন, ক্ষমতাসীন যারা বিভিন্ন সময় দেশ শাসন করেছে। পাশাপাশি আমি আরেকটা জিনিস বলবো যে আপনি জানেন যে আমরা একটা তো যেটা আছে যে একটা ভোগবাদী একটা সমাজের দিকে আমরা তো অগ্রসর হচ্ছি দীর্ঘদিন ধরে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায়, এই অর্থনৈতিক কাঠামোর মধ্য দিয়ে। এর সঙ্গে আবার যুক্ত হয়েছে আপনি জানেন যে তথ্য প্রযুক্তির এখন একটা ফ্লারিশ করছে, মানে এখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বসবাস করছি। একটা যেটা হয় যে আমাদের মতো এই স্বল্পোন্নত
একটু কম শিক্ষিত দেশগুলোতে প্রযুক্তি যখন সরাসরি চলে আসে তখন এটার মধ্যে আসলে তারা খেই হারিয়ে ফেলে। মানে আপনি জানেন যে এই ফেসবুকের মাধ্যমে কিংবা ইউটিউবের মাধ্যমে মানে তারা শুধুমাত্র ভিউ এবং এটার মাধ্যমে ডলার ইনকামের চিন্তায় এমন কোনো কন্টেন্ট নেই তারা যারা এটা বানান না, এবং এগুলোর আসলে দর্শক শ্রোতা আমরাই, মানে আমাদের মতো সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শিক্ষিত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সব মানুষই আসলে দেখেন। তা নাহলে এই কন্টেন্ট কেন হয়? কারণ এক এক সময় আমরা সোশ্যাল মিডিয়া এক একজনকে হিরো হতে দেখি। কখনো সেটা মামুন লায়লা বলেন, কখনো হিরো আলম বলেন। এই ফেজ গুলো কিন্তু আমাদের তরুণ প্রজন্ম পার করছে আরকি। তো তাকে তো এই ভোগবাদী সংস্কৃতি, তার সঙ্গে সঙ্গে এই প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে যে আসলে সে কি করবে, কিভাবে ব্যবহার করবে, এই প্রযুক্তি ব্যবহার করে যে আসলে সমাজকে কিংবা রাষ্ট্রকে কিংবা নিজেরও একটা কিভাবে উন্নত করা যায় আরকি, সেই জায়গাগুলোকে ফোকাস না করে শুধুমাত্র আপনি জানেন যে এখন আমি অনেক সাধারণ স্টুডেন্টের কথা শুনলাম আরকি। যদিও সরাসরি আমার তো এখন আর যোগাযোগ ওরকম হয় না। তারা এখন ChatGPT-র মাধ্যমে আসলে পড়াশোনা করে। মানে যেটা হচ্ছে যে জাস্ট হয়তো তাকে কোনো অ্যাসাইনমেন্ট দেয়া হলো, সেটা সে সরাসরি এটা খারাপ কিছু না। মানে আপনি চাইলেই তো এই প্রযুক্তির সহায়তা নিতে পারেন। কিন্তু সেটা যদি আপনি নিজে না শিখে টোটালটাই যদি একটা ইন্টারনেট উপর ভর করে আপনি যদি সেটা ইয়ে করেন, তো সেটার ফলাফল কি ভবিষ্যতে খুব ভালো কিছু হবে বলে আপনি মনে করছেন? মানে এই তরুণ প্রজন্ম তো আমি দেখি না যে মনীষা তাদের আদর্শ হয়। এই তরুণ প্রজন্মের আদর্শ হয় আসলে বিদেশের কোনো ইউটিউবার যারা ওখানে বসে, বসে হয়তো নতুন কোনো তত্ত্ব দিচ্ছেন। আর আমাদের তরুণ প্রজন্ম ঝাঁপিয়ে পড়ছেন একটা মব ভায়োলেন্স এর জায়গা থেকে। তো এটা আসলে আমার দর্শক শ্রোতাদের কাছেই প্রশ্ন যে আসলে এখনকার তরুণ প্রজন্ম আসলে অ্যা এদেরকে রিড করাটা খুব কঠিন। আপনিও বয়সে তরুণ। আপনি কি ভাবছেন আসলে তরুণ প্রজন্ম মানে আপনার থেকে অপেক্ষাকৃত যারা অনেক তরুণ, যাদের সঙ্গে হয়তো আপনি রাজনীতির সূত্রে আপনাদের যারা ছাত্র সংগঠন আছে, তাদের সঙ্গে আপনার ইন্টারেকশন হয় সারা বাংলাদেশের হয়তো বিভিন্ন জায়গায়। কিছুদিন আগে এই বন্দর রক্ষার একটা আন্দোলন থেকে আসলেন। তারপরে আপনি বোধহয় এই ব্যাটারি শ্রমিকদের একটা আন্দোলন ছিল, সেখানে আপনি পার্টিসিপেট করেছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে আপনার প্রতিনিয়ত ইন্টারেকশন হয়। আপনার কাছে কি মনে হয় আমাদের যেই তরুণ প্রজন্ম ধরুন আপনার সেই শিক্ষিত হোক কিংবা আ মানে শিক্ষা থেকে যারা পিছিয়ে আছে তারাই হোক, কিংবা উচ্চবিত্ত, মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত, সবাই তো আসলে এখন একটা ইন্টারনেট ফেসেড মানে এই আ কি বলা যায় একটা কানেক্টিভিটির মধ্যে তারা আছে। তো আপনার কাছে কি মনে হয় তাদের মানসিক জায়গাগুলো? হ্যালো। জি। হ্যাঁ। তো আসলে মানে তরুণ প্রজন্মের মানসিক জায়গা নিয়ে আমি হতাশ না একেবারেই, কারণ আমি মনে করি যে এটা হচ্ছে জাস্ট নতুন কোন প্রযুক্তি মানেই বা সেটার প্রতি এক ধরনের আসক্তি মানেই যে সেটা খারাপ কিছু, সেটাও নয়। তবে এখানে যেটা যে ধরেন যেটার ব্যবহার সম্পর্কে, প্রযুক্তির ব্যবহার আসলে তো অনেক রকম হতে পারে। যেমন ইন্টারনেট অনেকদিন ধরে ব্যবহার করছেন এরকমও হয়তো অনেকে আছে যে কখনো একটা এমন ওয়েবসাইটের নাম শোনেন নাই যেখানে সে আসলে একটা পড়ালেখা করতে পারে বা একটা তথ্য পেতে পারে বা একটা কিছু ক্রস চেক করতে পারে। তো সেরকম আমার মনে হয় যে যেটা হতে পারে সেটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানেও এই প্রযুক্তির ব্যবহার সম্পর্কে একটা কনসাসনেস তৈরি করা, বা এই যে অনেকক্ষণ ধরে স্ক্রিন টাইম মানে যদি বেশি হয় সেইটাও যে আসলে আমাদের শরীর মনকে কিভাবে প্রভাব তৈরি করতে পারে। আমাদের এই জেনারেশনের যে ধরনের রোগগুলা হচ্ছে, এই যে কোমরের ঘাড়ের যে সমস্যা, সেটার পিছনে প্রযুক্তির কি অবদান আছে। তো এরকম নানান বিষয়গুলি আমার মনে হয় যে একটু ইয়াং বয়স থেকেই যদি ছাত্রদেরকে জানানো যায়, বরং আমি দেখছি যে ইয়াংরা কিন্তু আরো অনেক পরিবেশ সম্পর্কে সচেতন, আরো অনেক হেলথ সচেতন। আমাদের জেনারেশনেও মানে আমরা যদি এটাকে একটু হলেও আমরা বলি যে আমাদের যে 10-15 বছরের ছোট যারা, তারাও কিন্তু আমরা দেখছি যে একটা মানে সেখানে নতুন ধরনের যে চিন্তা, পরিবেশ সচেতনতা বা এই ধরনের নানান রকম যে সচেতনতার জায়গাগুলি খাদ্য সম্পর্কে বা আমাদের অভ্যাস সম্পর্কে, সেগুলি নিয়ে কিন্তু তাদের মধ্যে এক ধরনের সচেতনতা আছে। তবে এখানে প্রযুক্তির যথেচ্ছ ব্যবহার নিয়ে আমাদের শিক্ষা খাতের সাথে যদি বিষয়টিকে যুক্ত করা যায় এবং সেই জায়গাটিকে যদি এখানে একটা কিভাবে ব্যবহারটা করা দরকার সেই সম্পর্কে কিছু সচেতন জায়গা তৈরি করা যায়। হ্যাঁ, তবে ChatGPT দিয়ে একেবারে যদি অ্যাসাইনমেন্ট তৈরি করা হয় সেটা কিন্তু টিচাররাও চাইলে ধরতে পারেন। হ্যাঁ, এটা ক্রস চেক করা যেতে পারে, এটার সুযোগ আছে।
তবে সেই ক্ষেত্রে আসলে যে এআই এর যুগে বরং আমি মনে করি যে শিক্ষা ব্যবস্থা আরো সৃজনশীল হওয়া দরকার। একজন ছাত্র বাসার থেকে অ্যাসাইনমেন্ট কেন লিখে নিয়ে আসবে, সেটার মধ্য থেকে আমি আসলে কি দেখতে চাই? মানে এখানে স্কুল থেকে বাসায় গিয়ে এই যে একটা তার লেখা তৈরি করতে হবে, এটাও সবসময় প্রয়োজন নাই। আমরা স্কুলের সময়ের মধ্যেই তো আসলে অনেক কিছু তাকে কোনো দিয়ে কিছু করা করানো সম্ভব সম্ভব। হুম, তো সেইটা আসলে নানান রকম গদবাঁধা চিন্তা দিয়ে শিক্ষা ব্যবস্থাকে নতুন যুগে যদি পরিচালনা করতে কেউ যায়, তখন আসলে এই জায়গাগুলি বেশি তৈরি হবে। বরং আমরা কিভাবে প্রযুক্তিকে আরো ব্যবহার করতে পারি, আরো কিভাবে এটাকে সহায়ক করতে পারি, সেই জায়গাটাই আসলে চিন্তার জায়গাটা থাকা দরকার বলে আমরা মনে করি। অসংখ্য ধন্যবাদ। আহ, আমার প্রশ্ন, আপনি কি মনে করেন নির্বাচন কি হচ্ছে? নির্বাচন তো হতেই হবে। এখন নির্বাচন হওয়ার ব্যাপারে সরকারের কি মনোভাব সেইটা একটা প্রশ্ন, আর হচ্ছে বিরোধী রাজনৈতিক শক্তিগুলির কি মনোভাব সেটা একটা প্রশ্ন। আমরা তো মনে করি যে নির্বাচন এই সরকারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, এবং সেই দায়িত্বটা যেখানে ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়াটা একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য যেটা খুবই প্রয়োজন, সেই গণতান্ত্রিক একটা শক্তির কাছে, যেটা জনগণের ভোটে নির্বাচিত হবে, তাদের কাছে ক্ষমতাটা দিয়ে তারা যদি এখান থেকে তাদের যে সম্মান সেটাকে বজায় রেখে তারা যেতে পারেন, আমরা মনে করি যে সেটাই হবে বুদ্ধিমানের কাজ। এবং সেইটার জন্য যতখানি বিলম্ব তারা করবেন, ততখানি আসলে রাজনৈতিক শক্তিগুলির সাথে তাদের বোঝাপড়াটা দুর্বল হবে। কারণ আমরা তো একটা অভ্যুত্থানের পরে সরকারকে মেনে নিয়েই তো আসলে আমরা কিন্তু দেশ পরিচালনার দায়িত্ব, আমরা যারা সকল রাজনৈতিক শক্তি, আমরা কিন্তু তাদের হাতে দিয়েছি। এবং সেই ক্ষেত্রে আমরা আগেও বলেছি যে ১ নম্বর কাজ ছিল তাদের হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির এবং হত্যার বিচার করা, এবং তারপরেই কিন্তু গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন। তো কোনোটাই আসলে তিনি সাকসেসফুলি করতে পেরেছেন বলে আমরা মনে করছি না। এবং সর্বশেষ নির্বাচন নিয়েও তিনি যে বিলম্বের জায়গাটি শুরু করেছেন, আমরা মনে করি যে সেটা যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই মঙ্গল। এবং খুব দ্রুত নির্বাচন দেওয়ার ব্যাপারে সরকারের মনোভাব থাকা দরকার, এবং সেটা যদি না থাকে তাহলে রাজনৈতিক দলগুলি তাদের যে কর্মসূচি, তাদের যে পদক্ষেপ, সেটা অবশ্যই গ্রহণ করবে, এবং সেটা তো অবশ্যই আপনারা জানবেন। তো পাশাপাশি এটাও বলে রাখা প্রয়োজন যে আমাদের দেশে এই প্রসঙ্গটা নিয়ে আপনি যদি কিছু বলতেন যে আপনি জানেন যে আমাদের দেশের একটা বড় রেমিটেন্স আসে, যেটা আমাদের গার্মেন্টস শ্রমিক ইয়ে করে আর কি। তো হুম। সম্প্রতি যেটা হচ্ছে এই ট্যারিফ নিয়ে আমেরিকার একটা ইয়ে আছে, যেটা এটা নিয়ে আসলে কি আপনার কি মনে হয় যে আমাদের গার্মেন্টস শিল্প একটা অস্থিরতার দিকে যাবে, নাকি এটা একটা সুযোগ তৈরি করবে? আপনার কি মূল্যায়ন? দেখুন, এখানে তো আসলে মানে আমাদের রপ্তানির বহুমুখীকরণটা খুবই প্রয়োজন ছিল। মানে এই যে আমরা কোনো একটা জায়গাতে ফিক্স হয়ে গিয়ে অন্যান্য সেক্টর গুলোকে ডেভেলপ না করা, শিল্পের বহুমুখী বিকাশ না করা, সেটা আসলে একটা বড় ফ্যাক্টর। এটার মধ্যে থেকে আমাদেরকে জিম্মি করার যে জায়গা, সেটা কিন্তু অনেকগুলি শক্তির হাতে আমরা আসলে তুলে দিয়েছি। তো এটাও তো অবশ্যই প্রভাবিত করবে। তো সেই জায়গাগুলিতে সরকারের আমরা মনে করি যে আবার সেটাকে ট্যাকেল দিতে গিয়ে সরকার যেভাবে আমরা দেখছি যে এক ধরনের নন ডিসক্লোজার যে এগ্রিমেন্ট, সেটা যুক্তরাষ্ট্রের সাথে যে সেইটা করার দিকে আগাচ্ছে, সেটাও আরেকটা আত্মঘাতী কাজ হবে আমরা বলে আমরা মনে করি। এবং সেখানে ওই কয়েক পার্সেন্ট ট্যারিফের জন্য যদি আমরা আমাদের আরো অনেক জায়গাগুলিতে সেখানে যুক্তরাষ্ট্রকে একেবারে আমাদের নিয়ন্ত্রণ করার যে অধিকার, সেইগুলি যদি দিয়ে দেই, সেটা আসলে আরো বড় ক্ষতির জায়গা তৈরি করবে। আমরা মনে করি যে এখানে অন্তত আঞ্চলিক অন্যান্য দেশের সাথে বিভিন্ন যারা কিভাবে এখানে এই ট্যারিফের বিষয়টা আমরা একসাথে মোকাবেলা করতে পারি, সেই জায়গাগুলি নিয়ে আলাপ আলোচনা করার সুযোগ আছে, নেগোসিয়েশন করার সুযোগ আছে। কিন্তু সেই জায়গাটা কখনোই যেন দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে না হয়, সেটা খেয়াল রাখাটা অবশ্যই দরকার। পাশাপাশি রপ্তানির বহুমুখীকরণ, এটা দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি, সেই জায়গাটিতে মনোযোগ দেওয়া আমাদের মনে হয় যে বেশি প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ মনীষা। আমরা ছোট্ট সময়ের মধ্যে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনি আপনার কর্মব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আমরা আপনার যে লড়াই সংগ্রাম চলছে সেটা অব্যাহত থাকুক। আমরা আশা করছি আমরা হয়তো এমন একদিন বাংলাদেশে আসবে যেদিন আমরা একটা বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করতে পারবো। যেদিন একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের থাকবে, যেদিন আমরা একটা মুক্ত মনে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করতে, বিশ্লেষণ করতে পারবো। কেউ হয়তো আমাদেরকে জোর করে চাপিয়ে দেবে না আরকি। এরকম একটা প্রত্যাশা নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। আপনি শেষে যদি কিছু বলতে চান। ঠিক আছে, আপনাদের এই উদ্যোগের জন্য শুভকামনা, এবং আশা করি যে ভালো থাকবেন, আর ভবিষ্যতেও কথা হবে। জি, থ্যাংক ইউ। ঠিক আছে।